আমার নাম আর্য, বাসা মাদারীপুরের একটি পুরনো গ্রামে। আপনার এফএম শুনতে শুনতে এমন একটা অভ্যেস হয়ে গেছে যে এখন আপনার এফএম না শুনলে রাতে ঘুম হয় না। অনলাইন থেকে শোনার মতো অবস্থায় নেই, কারণ আমি অনেক মাস যাবৎ লিবিয়া আটকে আছি, আর আমার কাছে সিম কার্ড না থাকায় চাইলেও আপনার ভিডিও নিয়মিত দেখতে পারি না, কমেন্ট করতে পারি না, কিন্তু আপনার সব ঘটনা চালিয়ে যাচ্ছি। আমাদের 3 দিন পর পর 1.5 ঘন্টা থেকে 2 ঘন্টার মতো মোবাইল হটস্পট দিয়ে নেটওয়ার্ক দেওয়া হয় বাড়িতে কথা বলার জন্য। তখন আপনার অনেকগুলো এপিসোড ডাউনলোড করে রাখি এবং রাতে ঘুমানোর আগে চালিয়ে শুনি। কি অদ্ভুত কথা, আমি থামছি একটু। আমি ভীষণ ইমোশনাল হয়ে গেলাম এই কথাটা পড়ে। আপনি খুব অল্প সময়ের জন্য আপনার বাসায় কথা বলার জন্য আপনি নেটওয়ার্কের মধ্যে আসেন, এবং সেই সময়টা, আপনার সেই মূল্যবান সময়টা আপনি আমাদের প্রোগ্রাম ডাউনলোড করেন। এটা আসলে দায়িত্বকে অনেক গুণ বাড়িয়ে দেয়, এবং এটা আসলেই আমাদেরকে আরো অনেক বেশি দায়বদ্ধ করে আপনার কাছে, সবার কাছে। সত্যি আমাদের আরো ভালো করতে হবে, আরো অনেক বেশি ভালো করতে হবে আপনার মতো মানুষগুলোর জন্য। আর্য, আপনাকে অনেক ধন্যবাদ। আপনি যে কথা আমাকে লিখেছেন সেই কথা আমার জীবনে অনেক বছর, আরো অনেকগুলো দিন প্রেরণা হয়ে থাকবে। তিনি লিখছেন, আমি আগেই বলেছি আমি দেশের বাইরে, তাই চাইলেও আপনার স্টুডিওতে যেতে পারবো না। ঘটনা ভালো লাগলে পড়ে শোনানোর অনুরোধ রইল। আজ এমন একটা কাহিনী শেয়ার করব যা আমার সাথে 2020 সালে ঘটে যাওয়া। তখন আমার বয়স 16। কাহিনী কল্পনা করলে বুঝবেন আমি কতটা অসহায় ছিলাম। সময়টা অগাস্টের শেষ দিকে। আমাদের বাড়ির পশ্চিম পাশে একটা বিল আছে। বিল পার করলেই অন্য গ্রাম, দূরত্ব 2 থেকে 2.5 কিলোমিটারের মতো। আমাদের বাড়ির পাশের রাস্তা থেকে সরু একটা রাস্তা বিলের মাঝ বরাবর গেছে, যার শেষে একটা পুরনো পুকুর, যা পরিষ্কার না করতে করতে জঙ্গল হয়ে গেছে। ওইখানে প্রতিদিন জুয়া খেলা হতো, আমিও মাঝে মাঝে যোগ দিতাম। সাথে আমার এলাকার আরো 3 ভাই, মোট 4 জন। আমাদের 4 জনের ভেতর একজন সিনিয়র ভাই ছিল, যে আমার চেয়ে প্রায় 10 বছরের বড়। প্রতিদিনের মতো আমরা জুয়া খেলতে যাবার জন্য আলোচনা করি দুপুরের দিকে। বাকি 3 জনের নাম আকাশ, সুব্রত এবং সিনিয়র ভাইটির নাম পলাশ। দুপুরের আলোচনার সময় আকাশ বলে ওঠে ওর বাবা ওকে যেতে দিতে চায় না, কারণ তার বাবা তার কুকর্মের কথা জেনে গেছে। তাই আমাকে বলে আমি যেন সন্ধ্যার দিকে ওর বাড়ি গিয়ে কোনো অজুহাত দেখিয়ে ওকে নিয়ে আসি। আমি রাজি হলাম। সন্ধ্যায় খাবার খেয়ে আকাশের বাড়ি গেলাম এবং ওর বাবাকে বললাম, কাকা, আমরা পাখি মারতে যাব। পরে ওর বাবা যেতে দিতে রাজি হয়। শীতের শুরু তখন। আমার পরনে একটা হাফ প্যান্ট আর একটা হুডি। আমরা দুজন বের হবার পর পলাশ এবং সুব্রতকে আকাশ কল করে এবং তাদেরকে রাস্তায় আসতে বলে, কারণ আমার ফোন বাড়িতে রেখে এসেছি, যাতে টাকা শেষ হলে ফোনটা বিক্রি করতে না হয়। তারপর 4 জন এক হয়ে রওনা দেই সেই বিলের মাঝে পুকুরের দিকে। ওই সিজনে বিলের সবখানে ধান লাগানো, আর ওই ধানের উচ্চতা প্রায় মানুষের সমান। আমরা পৌঁছে দেখি খেলা শুরু হয়ে গেছে। তখন 7:30 বাজে। খেলায় লোক বেশি হওয়াতে আমরা অংশগ্রহণ করব না সিদ্ধান্ত নিলাম, কিন্তু আকাশ বলে সে খেলবে। সে খেলাতে যোগ দিল এবং শুরুটা ভালো না হলেও একটা সময় সে অনেক টাকা লাভ করে এবং কিছু টাকা দিয়ে আমাকে বলে যে দোকান থেকে পানি আর কিছু শুকনো খাবার নিয়ে আসতে। কিন্তু তখনই এলাকার কিছু লোকজন পুলিশ নিয়ে এসে আমাদের তাড়া করে 3 দিক থেকে। আমরা সামনের দিকে দৌড়াতে শুরু করি। সব টাকা পয়সা ওখানেই পড়ে থাকে। ধরা পড়লে পুলিশ ধরবে, পরিবার জানতে পারবে এবং আর কখনো ছাড়বে না। 5-6 মিনিট দৌড়ানোর পর হঠাৎ আকাশ আইলের ওপর শুয়ে পড়ে। যারা আইল চেনেন না তাদের বলি, আইল হলো 2টা জমির পৃথককৃত ছোট রাস্তা। ও পড়ে যাবার পর ওকে আমরা গালাগালি শুরু করি, পেছনে বিপদ, আর তুই ফাজলামি করছিস, এই বলে আমরা আবার দৌড় দেই। কিন্তু একটু সময় পর পেছনে তাকিয়ে দেখি আকাশ এখনো আসেনি।
তারপর আমরা আবার ওইখানে ফিরে যাই। বিশ্বাস করেন রাসেল ভাই, তখন থেকে জীবনে অন্ধকার নেমে আসে। আকাশের কাছে এসে দেখলাম ও আইলের ওপরে শুয়ে আছে। কাছে যেতেই দেখলাম ওর শ্বাস নিতে কষ্ট হচ্ছে। আমি বসে ওর মাথাটা কোলে নিয়ে জিজ্ঞেস করলাম, ভাই তোর কি হয়েছে? কোনো উত্তর পেলাম না। ভয় আরো বেড়ে গেল। একটু পর শুনতে পেলাম আকাশে জোরে জোরে গোঙাচ্ছে। এইভাবে 2-3 বার গোঙানোর পর মুখ দিয়ে কিছু সাদা পদার্থ বেরিয়ে আসে। কিছু বুঝে উঠতে পারছিলাম না কাহিনী কি। আমরা আবার ওকে ডাক দিয়ে জিজ্ঞেস করলাম, কি হয়েছে ভাই? তারপর ও একটা দীর্ঘশ্বাস নিয়ে সম্পূর্ণ নিশ্চুপ হয়ে যায়। আমরা কি করব বুঝলাম না। চারিদিকে লম্বা লম্বা ধান গাছ, সম্পূর্ণ নির্জন অবস্থা। আমি খেয়াল করলাম ওর শরীর আস্তে আস্তে ঠান্ডা হয়ে আসতে শুরু করেছে। পলাশ আর সুব্রতকে বললাম হাত পা ঘষা দিয়ে গরম করতে। আমি বুকে চাপ দিতে থাকলাম, কিন্তু কিছুতেই কোনো কাজ হচ্ছিল না। পলাশ ব্যাপারটা বুঝতে পেরে দৌড়ে পালানোর জন্য দৌড় দেয়। আমি জিজ্ঞেস করলাম, কই যান? উত্তরে বলল, অপেক্ষা কর, ডাক্তার নিয়ে আসছি। আমি আর সুব্রত অনেকক্ষণ বসে থাকলাম, কিন্তু কারো কোনো খবর নেই। ভয়ে আমার শরীর কাঁপছে। সুব্রত হঠাৎ বলে উঠল। আমি সামনের দিকে এগিয়ে দেখি পলাশ ভাই আসছে কিনা। আমি ওকে বারণ করে দেই, কিন্তু ও আমার কথা না শুনে দৌড়ে যায়। আমি ডেকে বললাম, ভাই আমার একা ভয় লাগছে, আমি ভয়ে মারা যাব। সবাই চলে গেলেও আমি যেতে পারি না, কারণ আমি ওকে বাড়ি থেকে ডেকে নিয়ে এসেছি। চারিদিকে বিশাল ধান ক্ষেত, মাঝখানে আমি একটা লাশ নিয়ে বসে আছি। এটা ভাবলেও এখন আমার লোম শিউরে ওঠে। একটু পর খেয়াল করলাম সামনে থেকে আলো আসছে, সাথে অনেকজন লোকের চিৎকার। আমি কি করব বুঝলাম না। তাদের এগিয়ে আসতে দেখে আমি দৌড় দিলাম। অনেক দৌড়ানোর পর ক্লান্ত হয়ে বসে পড়লাম, কিন্তু দূরে আলো দেখে মনে হলো তারা আমাকে খুঁজছে। তাদের চোখে যেন না পড়ি, তাই ধান ক্ষেতের ভেতরে ঢুকে বসে থাকি। কিছুক্ষণ পর আবার বের হয়ে দৌড় দেই, এবং অনেক দৌড়ানোর পর খেয়াল করলাম আমি একই জায়গায় দৌড়াদৌড়ি করছি, কারণ আমি যে খেতে বসেছিলাম সেখানে কিছু ধান ভেঙে নিচু হয়ে পড়েছিল। আমি আবারও দৌড়ালাম, কিন্তু সেই একই ঘটনা। আমি বারবার দৌড়ে একই জায়গায় ফিরে আসছি। গরমে গা থেকে হুডি খুলে খালি গায়ে হাঁটুতে হাত দিয়ে দাঁড়িয়ে রইলাম। ভাবলাম আইল দিয়ে দৌড়ালে একই জায়গায় বারবার ফিরে আসছি, তাই আইল দিয়ে আর যাব না। এবার ক্ষেত বরাবর যাওয়া শুরু করলাম। খালি গায়ে ধানের ভেতর দিয়ে দৌড়ানোর সময় পুরো শরীর কেটে যায় এবং অনেক চুলকাতে থাকে। আস্তে আস্তে গতি কমিয়ে হাঁটতে থাকি। শিশিরে সমস্ত শরীর ভিজে গেছে, শীত শীত করতে শুরু করে। ধানের পাতায় গা কেটে যাওয়ার ফলে শরীর জ্বলে আর চুলকায়। শীতে হাত পা নড়তে চায় না। অনেক বেশি দৌড়ানোর ফলে পিপাসাও পেয়েছে খুব। একটা সময় আমি আইল খুঁজে পেলাম। আমার মানসিক শারীরিক অবস্থা এখন এতটা খারাপ বলে বোঝানো যাবে না। আমি ভেঙে পড়ি, মাথা নিচু করে বসে ভাবতে থাকি, কি হচ্ছে আমার সাথে। হঠাৎ সামনের দিকে তাকিয়ে দেখি আকাশ। আমি ওকে জিজ্ঞেস করলাম, ভাই তুই তাহলে আমাদের সাথে মজা করছিলি এতক্ষণ? কোনো কথার উত্তর দিল না ও। তারপর মাথা নিচু করে ভাবলাম, ও মারা গেছে। এটা হয়তো আমার কল্পনা, কারণ আমি মানসিকভাবে দুর্বল হয়ে পড়েছি। সামনে তাকাই, দেখি আকাশ নেই ওখানে। আমি ভয় না পেয়ে নিজেকে বোঝাতে শুরু করলাম কল্পনাই ছিল আমার। আমি আরো সামনে এগোতে থাকি এবং কিছু দূর যাবার পর দেখি আমার এলাকার ছোট একজন বোন। অবাক চোখে তাকিয়ে জিজ্ঞেস করলাম, তুইও আমাকে খুঁজতে বেরিয়ে গেছিস? উত্তর পেলাম না। ভাবলাম ওর কাছে যাই, কিন্তু কাছে যাওয়ার সাথে সাথে ও হাওয়ায় মিলিয়ে গেল। আমি আবারও কল্পনা ভেবে বসে পড়ি। রাত তখন 2টার মতো বাজে। হঠাৎ মাথা উঁচু করে তাকাতেই চোখ যায় তালের ভিটা নামের একটা জায়গায়। তালের ভিটা থেকে সোজা 2টা জমি হাঁটলেই রাস্তা, আর আমি যদি রাস্তায় পৌঁছাতে পারি তাহলে বাড়ি যেতে সময় লাগবে 30 থেকে 35 মিনিট, কারণ আমি অন্য গ্রামের কাছে এসে পড়েছিলাম। খুশিও হই, আবার ভয়ে শিউরে উঠি, কারণ ওই তাল গাছের ভিটায় ছিল অনেক ভয়ঙ্কর কিছু। ওই জায়গার মালিক ওইখানে মারা যাবার পর কেউ ওখানে চাষ করে না। আস্তে আস্তে তাল গাছ হয়ে জঙ্গল হয়ে যায়। তারপর ওর নাম হয় তালের ভিটা। তাল গাছের ভেতরে একটা বাঁকা আম গাছ ছিল। ওই গাছে মনে হয় আজ অবধি 10 থেকে 15 জন গলায় দড়ি দিয়ে মারা গেছে। আরেকটা ব্যাপার হলো, ওই গ্রামের সব অকাল মৃত্যু এবং
আত্মহত্যা করা লাশগুলোর শেষ কাজ ওই তালের ভিটায় হয়। ভাবলাম একা একা যাওয়া ঠিক হবে কিনা। তারপর ভাবলাম আমার যা অবস্থা, যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে বের হতে হবে। আস্তে আস্তে গিয়ে উঠলাম এবং কোনো সময় না নিয়েই হাঁটা শুরু করলাম। অর্ধেক পথ যাওয়ার পরেই নিজের শরীরের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলি এবং খেয়াল করলাম 3টা তালগাছের মাথায় দাউ দাউ করে আগুন জ্বলছে। আমি না চাইতেও আমি হাঁটু গেড়ে বসে পড়ি ওখানে। বুঝতে পারছি না কি হচ্ছে। আমি না চাইতেও গায়ের সমস্ত জোর দিয়ে চিৎকার করে কান্না করতে থাকি। একটু পর চিৎকার থামিয়ে নিজের নাকে মুখে নিজেই খামচি কাটতে থাকি। আমার বাম হাতের নখ বড় হওয়ায় নাক মুখ দিয়ে রক্ত ঝরা শুরু করে। নিজের পায়ে দাঁড়াতে পারছি না এমন অবস্থা। চেষ্টা করতে করতে একটা সময় সফল হই এবং তাল ভিটা ছাড়িয়ে রাস্তায় গিয়ে উঠি। রাস্তার পাশের খাল থেকেই পিপাসা মিটিয়ে নেই। বাড়ির দিকে জোরে জোরে হাঁটা শুরু করি। অনেক হাঁটার পর বাড়ির কাছে আসতেই দেখলাম আমাদের বাড়ির লোকজনে ভর্তি। সঠিক বুঝলাম না ব্যাপারটা কি হচ্ছে। আমি কিছু না ভেবেই দৌড়ে ঘরে ঢুকলাম। আমাকে ঘরে দেখেই মা দরজা বন্ধ করে দেয় এবং আমাকে জিজ্ঞেস করে, তুই বাড়িতে আসলি কেন? শুনে আমি তো অবাক। কিছু জিজ্ঞেস করার আগেই বাইরের লোক আমার আগমন টের পেয়ে বাড়ির দেয়ালে হামলা শুরু করে। আমি মাকে কারণ জিজ্ঞেস করলে বলে, পলাশ বলেছে আমি নাকি আকাশকে মেরে ফেলেছি। এটা শোনার পর আমি হারিয়ে গেলাম। আমি বাবাকে জিজ্ঞেস করলাম, পলাশ কোথায়? বাবা বললেন উনি জানেন না। বাইরের কোলাহল বেড়েই চলেছে। আমি রাগে আলমারির নিচ থেকে বড় একটা দা বের করে ছুটে যাবার চেষ্টা করলাম এবং চিৎকার করে বললাম সবাইকে, মেরে ফেলবো, আমাকে আসতে দে। কেউ তখনই মা আমার সামনে বাধা হয়ে দাঁড়ায় এবং বলে, কি করছিস তুই? ওরা তোকে পেলে মেরে ফেলবে। আমি শুনতে চাইলাম না, কিন্তু বাবা মা জোর করে আটকায় আমাকে, কারণ আমি বাবা মার একমাত্র সন্তান। তখন রাত বাজে 4টা। ঘণ্টাখানেক পরে পুলিশ আসলো এবং আমাকে থানায় নিয়ে গেল। যেহেতু একজন সাক্ষী নিজের চোখে দেখেছে আমি নিজের হাতে আকাশকে হত্যা করেছি, তাই লাশটা পোস্টমর্টম করল না। আমার জীবন শেষ হতে চলেছে, কারণ সুব্রত তখন পলাতক আর আমার কোনো কথা কেউ বিশ্বাস করছে না। আমি কেন মারলাম তার কারণ না বলাতে আমাকে প্রতিদিন রিমান্ডে নেওয়া হতো। আমি যতক্ষণ নিস্তেজ না হতাম ততক্ষণ নানাভাবে আঘাত করা হতো। এইভাবে 6 দিন যাবার পর সুব্রতকে পুলিশ খুঁজে পেল এবং জিজ্ঞাসাবাদ করার পর তার কথার সাথে আমার কথার মিল পেয়ে লাশটা পোস্টমর্টম করার সিদ্ধান্ত নিল। কবর থেকে লাশ তুলে পোস্টমর্টম করার পর রিপোর্ট অনুযায়ী তার মরার কারণ হল ব্রেন স্ট্রোক। আমি আর সুব্রত ছাড়া পেলাম এবং পলাশের মিথ্যা সাক্ষীর কারণে অনেক টাকা জরিমানা করল আদালত। কিন্তু এখনো সমস্যা ঠিক হয়নি। আকাশ মরে গিয়েও আমার জন্য ভয়ঙ্কর রূপে জীবন্ত হয়ে উঠেছে। আমি তার ডাক শুনতে পাই মাঝে মাঝে ঘুমের ঘোরে। কাউকে কিছু বলি না। প্রথম কিন্তু একদিন রাতে আমি আমার রুমে একা শুয়েছিলাম। হঠাৎ অনুভব করতে পারি আমার পাশে কেউ শুয়ে আছে। এত বাজে গন্ধ আর শ্বাসকষ্ট হচ্ছিল আমার। আমি পাশে ঘুরতেই দেখি আকাশ আমার দিকে তাকিয়ে। আমি চিৎকার করলাম আর চিৎকার শুনে বাবা মা দরজার কাছে এসে আমাকে দরজা খুলতে বলে। আমি দরজা খুলতে যাব, তখনই আকাশ আমাকে আঘাত করা শুরু করে। আমি আকাশের হাত ধরে আটকানোর চেষ্টা করলে ও আমার হাতের আঙুল ভেঙে ফেলে। আমি ব্যথায় কাতরাচ্ছি। বাবা মা অনেক চেষ্টা করে ভেতরে আসতে পারছে না। হঠাৎ সব ঠান্ডা। আমি হামাগুড়ি দিয়ে দরজার কাছে যাওয়ার চেষ্টা করি, কিন্তু তখনই আকাশ বলে ওঠে, তুই আমার সাথে চল ভাই। তারপর কান্না শুরু করে। একটু পরে এসে আমার মাথায় আঘাত করে এবং আমি জ্ঞান হারিয়ে ফেলি। জ্ঞান ফিরতেই দেখি আমি হাসপাতালে এবং আমার পাশে বাবা মা সহ অনেক আত্মীয় স্বজন মন খারাপ করে দাঁড়িয়ে আছে। আমার দিকে সবাই তাকিয়ে আমি সব খুলে বললাম এবং সবাই সিদ্ধান্ত নিল আমাকে ইন্ডিয়াতে পাঠিয়ে দেবে। তারপর আমি ইন্ডিয়া যাই। সব স্বাভাবিক হয়ে যায়। 1.5 বছর পর দেশে ফিরে আসলে আবার সেই ঘটনা শুরু হয়। মানে ও আমার পিছু ছাড়েনি। ওঝা কবিরাজ দেখাতে দেখাতে বিরক্ত হয়ে যায়। তারপর বরাবরের মতো দেশ ছাড়ার সিদ্ধান্ত নেই। প্রথমে ভেবেছিলাম সিঙ্গাপুর যাব,
এজন্য পাসপোর্ট জমা দেই। যে রাতে পাসপোর্ট জমা দিলাম ওই রাতে হঠাৎ করে আমার ঘুম ভেঙে যায় এবং খেয়াল করি সব অন্ধকার। ফোনটা হাতে নিয়ে বাথরুমে যাই, কিন্তু বাথরুম থেকে বের হতেই অনুভব করলাম আবার সেই বাজে গন্ধটা নাকে আসছে। আমি কিছু খারাপ হবার আগেই দরজার কাছে যাই এবং দরজা খুলতে যাব, তখনই বিকট কণ্ঠে শুনতে পেলাম, তুই এই জায়গা ছেড়ে কোথাও যাবি না। আমি দরজা খুলে অন্য রুমে চলে যাই এবং বাবা মাকে সব বলি। বাবা মা আমাকে নিয়ে একজন নামকরা কবিরাজের কাছে যান। উনি আমাকে দেখে সব বুঝতে পারেন কেন আমার এত শরীরের অবস্থা খারাপ। যে কেউ দেখলে বলবে আমার কঠিন কোনো রোগ হয়েছে। উনি একটা গোল বৃত্তের ভেতরে একটা তারার মতো আঁকা জায়গায় 5টা মোমবাতি জ্বালিয়ে আমার চোখে কালো কাপড় বেঁধে আকাশের আত্মাকে ডাকার চেষ্টা করেন, কিন্তু সফল হন না। তারপর আমার বাবা মাকে ডেকে বলেন ওই আত্মা বশে আনা সম্ভব না, তাই আমাকে যত তাড়াতাড়ি সম্ভব ওর নাগালের বাইরে পাঠিয়ে দিতে হবে এবং সেটা করতে হবে আগামী অমাবস্যা রাতের আগে, না হলে আমার বড় ক্ষতি হয়ে যাবে। অমাবস্যা হতে বাকি আর মাত্র 8 দিন। তাই বাবা আমাকে ভারতে পাঠানোর সিদ্ধান্ত নেন, কিন্তু বাবার একজন বন্ধু ছিল, উনি বললেন আমাকে লিবিয়া পাঠাতে, যাতে ইউরোপে গিয়ে জীবন সাজাতে পারি। প্রথমে রাজি না হলেও পরে আমার বাবা মা রাজি হলো। পাসপোর্ট জমা দেওয়ার পর আমার ভিসা আসলো। তারপর আমি এখানে চলে আসি। বিশ্বাস করেন, লিবিয়া এসেছি এত মাস হলো, এর মধ্যে 1 মিনিটের জন্য আমি হাসতে পারিনি। মনে হয় নরকে আছি। আসলে কেউ না আসলে বুঝবে না জায়গাটা কতটা ভয়ঙ্কর। আর কিছু বললাম না। লিসেনারদের কাছে ক্ষমা প্রার্থী যদি ঘটনাটি ভালো লাগে। আপনাদের অনেক ধন্যবাদ এতক্ষণ আমাকে শোনার জন্য। সবাইকে বিদায় জানিয়ে শেষ করছি আমার কাহিনী। রাসেল ভাইয়ের কাছে আমার অনুরোধ, আমার ইমেল এবং ফোন নাম্বার কারো সাথে শেয়ার করবেন না। আমি আপনার ইমেল এবং ফোন নাম্বার কারো সাথে শেয়ার করছি না। আশা করছি যে এই ঘটনাটি যারা শুনলেন তাদের ভালো লেগেছে, আর তিনি কত কষ্ট করে এই ঘটনাটি লিখছেন সেটা আমি অনুভব করতে পারছি। কারণ খুব অল্প সময়ের জন্যই তিনি ইন্টারনেট পান এবং সেই সময়ের মধ্যেই তিনি পরিবারের সাথে যোগাযোগ করেন, আমাদের শো ডাউনলোড করেন, আবার তারই মধ্যে কোনো একটা সময় হয়তো এই ইমেলটাও ওনাকে পাঠাতে হয়েছে। আপনি ভালো থাকবেন ভাই। আপনার জীবনের সমস্যাগুলো আল্লাহ তাআলা দূর করে দিন সেই প্রার্থনা করি।